আজকে আমরা যা পড়ব তার আগে তোমাদেরকে আমি একটি সুন্দর ছবি দেখাবো। ছবিটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? মিষ্টির ছবি দেখতে পাচ্ছ। 5টা মিষ্টি ছিল, সেখান থেকে 2টা মিষ্টি ওখানে চলে গেল। অর্থাৎ 5টা মিষ্টির থেকে 2টা মিষ্টি যে চলে গেল, কয়টা মিষ্টি এখানে থাকলো বলো তো একটু? 3টা মিষ্টি থাকলো। তাহলে আমরা কি বলতে পারি? 5 বিয়োগ 2 সমান 3। 5 বিয়োগ 2 সমান কত? 3। যে 5 বিয়োগ 2 বিয়োগ 2 অর্থাৎ 5টি মিষ্টি থেকে যদি প্রথমে আমি 2টা মিষ্টি দিয়ে দিই, তারপরে যদি আবারও 2টি মিষ্টি দিয়ে দিই, তাহলে কতটি মিষ্টি থাকবে? দেখো তো বন্ধুরা, রেজা কি বলছে? রেজা বলছে আমি পারবো। তাহলে 5 বিয়োগ 2 বিয়োগ 2 সমান কত হবে? 1। কিভাবে আমরা করলাম? 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়। লক্ষ্য করো, একটি গাছে 9টি পাখি ছিল, 3টি পাখি উড়ে গেল, পরে আরো 4টি পাখি উড়ে গেল। এখন গাছে কয়টি পাখি রইল? যে এক একটি কাগজের ব্লক সমান এক একটি পাখি, এটা তোমরা ধরে নাও। তাহলে খেয়াল করি আমরা, 1 2 3 4 5 6 7 8 9টি ব্লক রয়েছে। আমাদের পাখি ছিল হচ্ছে 9টি। আমরা কি বলেছি? যে এক একটি পাখিকে আমি এক একটি কাগজের ব্লক ধরে নিয়েছি। তাহলে আমাদের পাখি ছিল হচ্ছে 9টি, 3টি পাখি উড়ে গেল, 3টি উড়ে চলে গেল, আবার পরে হচ্ছে 4টি উড়ে গেল। তাহলে আমাদের থাকলো হচ্ছে 2টি পাখি। তাহলে আমরা বলতে পারি 9 থেকে 3 বিয়োগ করেছি প্রথমে, 9 থেকে 3 বিয়োগ করে পেয়েছি 6, 6 থেকে পরে আরো 4 বিয়োগ করে আমরা পেয়েছি হচ্ছে 2। দেখো তোমরা যে 9 বিয়োগ 3 বিয়োগ 4 সমান কত? 2। প্রথমে আমরা কি করেছি? 9 থেকে 3 বিয়োগ করেছি, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হয়। লক্ষ্য করো, 10 বিয়োগ 4 বিয়োগ 5 সমান কত? অর্থাৎ 10টি পাখি থেকে যদি আমরা ধরে নিই যে 4টি পাখি প্রথমে উড়ে গেল, তারপরে হচ্ছে আরো 5টি পাখি উড়ে গেল, তাহলে কতটি পাখি থাকবে? যে মিনা কি বলছে? মিনা বলছে যে বাম থেকে ডানে বিয়োগ করি। অর্থাৎ প্রথমে আমরা যে কাজটি করব, বাম দিক থেকে ডান দিকে আমরা বিয়োগ করব। সেটি কেমন? 10 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাবো? 6 পাবো। বিয়োগ 5 সমান 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 1 হবে। অর্থাৎ আমরা কি করলাম? আমরা করলাম যে প্রথমে 10 থেকে 4কে আমরা বিয়োগ করলাম, যেটি আমরা পেলাম সেখান থেকে এই 5কে আমরা বিয়োগ করলাম, অর্থাৎ 6 থেকে 5 বিয়োগ করলে আমরা 1 পেয়ে গিয়েছি। তাহলে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, অলির 10টি কাগজ ছিল, 4টি কাগজ তার বোনকে দিল, 5টি তার ভাইকে দিল, তার কাছে কতগুলো কাগজ রইল? কয়টি কাগজ ছিল? 10টি কাগজ ছিল। প্রথমে সে কি করলো? 4টি কাগজ তার বোনকে দিল। তাহলে তার বোনকে আমরা 4টি কাগজ দিয়ে দিই। 4টি কাগজ তার বোনকে আমরা দিয়ে দিলাম। 1 2 3 4, এই 4টি কাগজ তার বোনকে দিয়েছি। আচ্ছা, বোনকে দেবার পর আমরা কি করেছি? বোনকে দেবার পর 5টি কাগজ তার ভাইকে দিয়েছি। তাহলে আমরা কি করব? 5টি কাগজ তার ভাইকে দিব। এই 5টি কাগজ তার ভাইকে দিয়ে দিয়েছি। এখন তোমরা বলো তো যে তার কাছে কতগুলো কাগজ রইল? প্রত্যেকে কিন্তু তোমরা এটি বলতে পারবে, কারণ তার কাছে কাগজ রইল হচ্ছে কয়টি? একটি কাগজ রইল। কি বলতে পারছো না? সবাই বলতে পারছো। তাহলে আমরা চলো একটু দেখি যে 10 বিয়োগ 4 বিয়োগ 5 সমান কত? 1। কি বুঝতে পেরেছি? আশা করছি সবাই বুঝতে পেরেছি। এবার দেখো, 9 বিয়োগ 3 বিয়োগ 4 সমান কত? এটি আমরা বের করব। এই মাত্রই কথাটি বলেছি যে যখন পরপর দুটি সংখ্যার বিয়োগ করতে হবে, তখন আমরা কোন কাজটি করব? বাম থেকে ডানে বিয়োগ করব। তাহলে
চলো আমরা একটু বিয়োগ করে দেখি। 9 বিয়োগ 3 সমান কত? 6 বিয়োগ 4 সমান এই খালি ঘর। এবার দেখো 6 বিয়োগ 4 সমান কত? 2। এই যে 2টি আমরা পেয়েছি, এই 2টি কিন্তু এই জায়গায় আমরা পেয়েছি, অর্থাৎ 9 বিয়োগ 3 বিয়োগ 4 সমান 2। কি বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি আবার তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি যে যখন পরপর দুটি সংখ্যার বিয়োগ করবে তখন তোমরা অবশ্যই বাম থেকে ডানে বিয়োগ করবে। কি বুঝতে পেরেছো? লক্ষ্য করি কি দেখতে পাচ্ছি আমরা বলতো? গোলাকৃতি কিছু দেখতে পাচ্ছি, 10টি গোলাকৃতি আমরা দেখতে পাচ্ছি। তোমাদের জন্য এখন প্রশ্ন যে 10 বিয়োগ খালি ঘর সমান 7, অর্থাৎ 10 থেকে তুমি এমন কিছু একটা সরিয়ে দাও বা বাদ দিয়ে দাও, বাদ দেওয়ার পরে 7টি বস্তু থাকবে বা 7টি গোলাকৃতি থাকবে। কি আমার কথাটি বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো যে আমাদের মোট গোলাকৃতির সংখ্যা হচ্ছে 10টি। এই 10টি থেকে কিছু সংখ্যক গোলাকৃতিকে সরিয়ে দাও, সরিয়ে দেবার পরে আমাদের গোলাকৃতি থাকবে হচ্ছে 7টা। লক্ষ্য করো 10টা গোলাকৃতি থেকে আমরা প্রথমে একটা গোলাকৃতি কেটে দিই, তাহলে কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9টি। আরেকটি গোলাকৃতি কেটে দিই, তাহলে কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7 8টি। আরেকটি গোলাকৃতি কেটে দিই, তাহলে কয়টি রয়েছে? 1 2 3 4 5 6 7টি। আমরা কিন্তু এই যে 7টি গোলাকৃতি আমরা কিন্তু পেয়ে গিয়েছি। তাহলে 10 থেকে আমি কয়টি গোলাকৃতিকে বাদ দিতে পারবো? 1 2 3টি গোলাকৃতিকে আমরা বাদ দিতে পারবো। তাহলে আমাদের এখানে কত বসবে? 3 বসবে। তাহলে কি আমরা বলতে পারি 10 বিয়োগ 3 সমান 7? যেখান থেকে 2কে বাদ দিলে বা বিয়োগ দিলে আমাদের 4টি থাকবে। এই ক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে এই ফলাফলে যেটি থাকবে অর্থাৎ বিয়োগ ফলে যেটি থাকবে এই খালি ঘরের সংখ্যাটি অবশ্যই তার চেয়ে সমান অথবা বড় হতে হবে। আমরা নিচের চিত্রটির দিকে একটু লক্ষ্য করি। কি দেখতে পাচ্ছি আমরা? 6টি ব্লক রয়েছে। দেখো তোমরা এই 2টি ব্লককে আমরা সরিয়ে দিই, সরিয়ে দিয়েছি। সরিয়ে দেওয়ার পরে আমাদের কয়টি ব্লক রয়েছে? এই দেখো 4টি ব্লক রয়েছে, এই 4টি ব্লক রয়েছে। এখন তোমরা একটু মনে করো তো কয়টি ব্লক ছিল এখানে? আমরা কিন্তু 2টিকে সরিয়ে দিয়েছি, অর্থাৎ এখানে কিন্তু আমাদের 2টি ব্লক ছিল। এই 2টিকে সরিয়ে দিয়ে এই 4টি ব্লক কিন্তু এখানে রয়েছে। তাহলে বলো তো এখানে মোট কয়টি ব্লক ছিল? একটু গুনে দেখি। 1 2 3 4 5 6, 6টি ব্লক ছিল। তাহলে আমরা বলতে পারি যে খালি ঘরে 6 বসবে। কি বলতে পারি তো? অবশ্যই বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে দেখি তো মিনা কি বলে। মিনাও বলছে খালি ঘরে 6 বসবে। খালি ঘরে সংখ্যা বসাই। খালি ঘর বিয়োগ 5 সমান 2। এইমাত্র আমরা যে সমস্যাটি সমাধান করলাম ঠিক একইভাবে তোমরা তোমাদের খাতায় এই সমস্যাটি তুলে সমাধান করার চেষ্টা করো। আমরা বলেছিলাম যে এমন একটি সংখ্যা বের করতে হবে যে সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগ ফলে হচ্ছে 2 পাবো। যে 2টি আমরা দেখতে পাচ্ছি এই সেই 2টি ব্লক। এই যে 5টিকে আমরা সরিয়ে দিচ্ছি 1 2 3 4 5। আমরা যদি এই 2টি এবং 5টিকে একসাথে করে ফেলি তাহলে কয়টি ব্লক পাবো আমরা? 1 2 3 4 5 6 7টি। অর্থাৎ সর্বমোট ব্লকের সংখ্যা হচ্ছে 7। অর্থাৎ আমরা যে সর্বমোট 7টি ব্লক পেলাম, এই 7টি ব্লকের এই যে 5টি ব্লকও কিন্তু এখানে ছিল, এই 2টি ব্লকও কিন্তু এখানে ছিল। তাহলে 7টি ব্লক থেকে যখন আমরা 5টি ব্লককে সরিয়ে দেব তাহলে কিন্তু আমাদের 2টি ব্লক থাকবে। কি বুঝতে পেরেছি? 7টি ব্লক থেকে যখন আমি 5টি ব্লককে সরিয়ে দেব তখন 2টি ব্লক থাকবে। মনে থাকবে?
যে 7টি ব্লক থেকে যখন আমি 5টি ব্লককে সরিয়ে দেব তখন আমরা 2টি ব্লক পাবো। তাহলে আমরা কি বলতে পারি? খালি ঘরে আমরা বলতে পারি 7 বসবে, অর্থাৎ 7 বিয়োগ 5 সমান 2। লক্ষ্য করি খালি ঘরে সংখ্যা বসাই, 6 বিয়োগ খালি ঘর সমান 4। লক্ষ্য করবে 1 2 3 4 5 6, 6টা দাগ আমরা এখানে দিলাম। 6টি দাগ থেকে কিছু দাগ আমরা কেটে বাদ দেব, দিলে আমাদের 4টি দাগ থাকবে। আমরা প্রথমে একটি দাগ কেটে বাদ দিই। দেখো তো কয়টি থাকে? 1 2 3 4 5টি। আমাদের ছিল কয়টি? 4টি ছিল। আমরা আরেকটি দাগ কেটে বাদ দিই, বাদ দিলাম। দেখো তো কয়টি দাগ রয়েছে? 1 2 3 4। ছিল কত এখানে? 4 ছিল। তাহলে তোমরা একটু চিন্তা করো তো, 6টি দাগ প্রথমে ছিল, কয়টি দাগ কেটে আমরা বাদ দিয়েছি? ঠিক বলেছ, 2টি দাগ কেটে বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে কয়টি দাগ ছিল? 4টি দাগ ছিল। এখন তোমরা বলো খালি ঘরে কত বসবে? অবশ্যই তোমরা ঠিক বলেছ, খালি ঘরে 2 বসবে। তাহলে কি আমরা বলতে পারি 6 বিয়োগ 2 সমান 4? কি বলতে পারি? অবশ্যই বলতে পারি 6 বিয়োগ 2 সমান 4। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরেরটা দেখি। কি দেখতে পাচ্ছি বলতো? খালি ঘর বিয়োগ 4 সমান 4। একটু তোমরা চিন্তা করবে, এইমাত্র কিন্তু আমি বলে দিয়েছি কি করতে হবে। যে খালি ঘরে তোমরা এমন একটি সংখ্যা বসাবে যে সংখ্যা থেকে 4টিকে বাদ দিলে বা সরিয়ে দিলে বা বিয়োগ করলে বিয়োগ ফলে হচ্ছে 4 থাকবে। কিভাবে আমরা করতে পারি? আমরা 4টি বাদ দেব, 1 2 3 4। এই 4টিকে আমরা বাদ দেবো। এটি কোন 4টি বলতো? এই 4টি। বাদ দেওয়ার পরে আমাদের কয়টা ছিল? 4টি ছিল। 1 2 3 4। এই 4টি হচ্ছে এইটা। লক্ষ্য করে 4টি আমরা কেটে বাদ দিয়েছিলাম, আর বিয়োগফলের যে 4 সেই 4টি এখানে ছিল। এই যেটি আমরা বাদ দিয়েছিলাম এবং যা বিয়োগফলে ছিল সবগুলো কিন্তু এই খালি ঘরে ছিল। এখন যদি আমরা এই যা কেটে বাদ দিয়েছি এবং যা বিয়োগফলে ছিল সবগুলোকে যদি আমরা একত্রে করি তাহলে আমরা কতগুলো পাবো? একটু গুণে দেখি। 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ এই খালি ঘরে হচ্ছে 8টি দাগ ছিল। তোমরা এখন চিন্তা করে বলো যে খালি ঘরে কত বসবে? তোমরা একটু ভাবো। কি ভেবেছো? অবশ্যই তোমরা ঠিক বলেছ, খালি ঘরে হচ্ছে 8 বসবে। তাহলে আমরা বলতে পারি যে 8 থেকে 4কে আমরা বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে 4 পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আরেকটু দেখি। আমরা এই 8টি দাগ দিব, 1 2 3 4 5 6 7 8। এই 8টি থেকে আমরা যদি 4টিকে বাদ দিই, 1 2 3 4, তাহলে বলো তো থাকছে কয়টি? 1 2 3 4। এই দেখো 4 কিন্তু আমরা পেয়েছি। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে 8 থেকে যদি আমরা 4কে বাদ দিই তাহলে বিয়োগফলে হচ্ছে 4 থাকে। কি বুঝতে পেরেছো? সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু মজার খেলা খেলবো। একটা খেলার ঘরের মতো একটা ছক দেখতে পাচ্ছি। এই ছকের মধ্যে কিছু সংখ্যা রয়েছে, 2 2 0 1 1। এগুলো দিয়ে কি করবো একটু ভাবো তো। এগুলো দিয়েই কিন্তু আমরা এখন মজার খেলা খেলবো। 2 বিয়োগ 1 সমান আমরা কত পেয়েছি? 1 পেয়েছি। 2 থেকে যদি আমরা 1কে বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে আমরা 1 পাই। দেখো তো রেজা কি বলছে? রেজাও কিন্তু তাই বলছে, 2 বিয়োগ 1 সমান 1। অর্থাৎ এই ঘরটা কিন্তু রেজা পূরণ করে দিয়েছে। তোমরা কি আর কোনো খালি ঘর দেখতে পাচ্ছ? হ্যাঁ, কাঠি ছিল। এই 2টি কাঠি থেকে আমরা 2টিকেই সরিয়ে ফেলবো। 2টি কাঠিকেই আমরা ভেঙে ফেলি বা কেটে ফেলি বা বাদ দিয়ে দিই।
তাহলে আমাদের কাছে কতটি কাঠি থাকলো? এই দুইটি কাঠিকেই সরিয়ে নিলে আর কোনো কাঠি কিন্তু থাকলো না, অর্থাৎ আর কোনো কিছু নেই, মানে সেটি হচ্ছে শূন্য। তাহলে আমরা বলতে পারি 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য বসবে। কি বলতে পারি? 2 থেকে 2 বিয়োগ করলে শূন্য বসবে। এবার দেখি 2 বিয়োগ শূন্য সমান এখানে কত বসবে। এই যে খালি ঘরটি, এখানে কত বসবে? তোমরা কিন্তু গত ক্লাসে জেনেছো যে কোনো সংখ্যার সাথে শূন্য দিয়ে যদি বিয়োগ করা হয় তাহলে সেই সংখ্যাটি কিন্তু বিয়োগফল হয়, কারণ শূন্য বলে তো কিছু নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে দেখো 2টি কাঠি ছিল। এই 2টি কাঠি থেকে 0টি কাঠি সরাতে হবে। 2টি কাঠি থেকে 0টি কাঠি বাদ দিলে, অর্থাৎ যদি একটি কাঠিকেও আমরা না সরাই, তাহলে কতটি কাঠি থাকবে? 2টি কাঠি থাকবে। তাহলে 2 বিয়োগ 0 সমান আমরা কি বলতে পারি? 2 বলতে পারি। 2 বলতে পারি। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। দেখো আরেকটি সমস্যা, দেখো আরেকটি তোমরা ছক দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ ফুলের মতো একটা কিছু দেখতে পাচ্ছ, তাই না? এই ফুলের মধ্যে আমরা একটু লক্ষ্য করব যে এই গোলের মধ্যে কত আছে? 3 আছে। 3 থেকে 3কে বিয়োগ করলে 0 হয়। ঠিক একইভাবে তোমরা তোমাদের খাতায় এই খালি ঘরগুলো কত বসবে তোমরা একটু নিজেরা চিন্তা করে তোমাদের খালি ঘরে বসাও। আশা করছি সবাই তোমরা বসিয়েছো। এখন আমার সাথে তোমরা একটু মিলিয়ে নিবে। দেখো মিনা কি বলছে। মিনা বলছে 3 বিয়োগ 0 সমান কত? আমরা একটু ভাবি তো, 3 বিয়োগ 0 সমান কত? আমরা একটু ভাবি। 3 থেকে 0কে বাদ দিলে, আমরা কিন্তু একটু আগেও বললাম যে কোনো সংখ্যা থেকে যদি 0কে বাদ দিই তাহলে বিয়োগফলে হচ্ছে সেই সংখ্যায় বসবে। অর্থাৎ 3 থেকে 0কে বিয়োগ করলে আমরা বিয়োগফলে 3 পাবো। এবার তোমরা লক্ষ্য করো, 3 থেকে যখন 1কে আমরা বিয়োগ করব তখন আমরা কত পাবো? আমরা সবাই জানি 3 থেকে যখন আমরা 1কে বিয়োগ করব তখন আমরা বিয়োগফলে 2 পাবো। ঠিক একইভাবে 3 থেকে যখন 2কে বিয়োগ করব তখন আমরা বিয়োগফলে 1 পাবো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটা মজার জিনিস লক্ষ্য করো। দেখো 3 থেকে 3কে বিয়োগ করলে বিয়োগফল কত পেয়েছি? 0 পেয়েছি। ঠিক একইভাবে 3 থেকে যখন 0 বিয়োগ করেছি বিয়োগফল হচ্ছে 3 পেয়েছি। আবার দেখো 3 থেকে যখন 2কে বিয়োগ করেছি বিয়োগফলে 1 পেয়েছি। ঠিক একইভাবে 3 থেকে যখন 1কে বিয়োগ করেছি বিয়োগফলে 2 পেয়েছি। কি বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, ফুলের মতো আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এই ফুলটা দিয়েও কিন্তু আমরা একটি খেলা খেলবো। তার আগে চলো দেখি আমাদের রেজা কি বলছে। রেজা কিন্তু একটি কাজ করেছে, 4 থেকে 1 বিয়োগ করে বিয়োগফল 3 পেয়েছে। দেখো তো কোথায় রয়েছে? 4 থেকে 1 বিয়োগ করে বিয়োগফল হচ্ছে 3 পেয়েছে। আমাদেরকে কি করতে হবে? এই খালি ঘরগুলোতে কত বসবে সেটা কিন্তু আমরা চিন্তা করে বের করব। এই খালি ঘরগুলোতে কত বসবে সেটা কিন্তু আমরা চিন্তা করে বের করব। তাহলে আমরা একটু চিন্তা করি। 4 থেকে 2 বিয়োগ করলে কত পাবো আমরা? 2 পাবো। 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবো। 4 থেকে 0 বিয়োগ করলে 4 পাবো এবং 4 থেকে 4 বিয়োগ করলে 0 পাবো। আমরা কিন্তু সবাই কিন্তু এটি পারি। 4 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো? 2 পাবো। 4 থেকে 3 বিয়োগ করলে 1 পাবো। 4 থেকে 0 বিয়োগ করলে 4 পাবো। 4 থেকে 4 বিয়োগ করলে 0 পাবো। কি বুঝতে পেরেছো? আশা করছি সবাই বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি ফুল দেখতে পাচ্ছি। তোমাদের কাজ হচ্ছে এই ফুলের খালি ঘর, যে খালি ঘরগুলো আছে এই খালি ঘরে কোন সংখ্যাগুলো বসবে সেটি তোমাদের চিন্তা করে
বের করতে হবে। তার আগে আমরা একটু দেখব আমাদের মিনা কি করেছে। মিনা করেছে হচ্ছে 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। কোথায় রয়েছে এটি বলতো? 8 থেকে 3 বিয়োগ করেছে, বিয়োগফল 5 পেয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 5 বিয়োগ করলে কত পাবো? 3 পাবো। এখন দেখো 8 থেকে 6 বিয়োগ করে কত পেয়েছে? 2 পেয়েছি। তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে আমরা কত পাবো? 0 পাবো। কারণ আমরা জানি একই সংখ্যা থেকে একই রকম সংখ্যা দুইটি বিয়োগ করলে বিয়োগফল 0 হয়। 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। ঠিক একইভাবে 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়। 8 থেকে 1 বিয়োগ করলে 7 হয়। 8 থেকে 0 বিয়োগ করলে 8 হয়। 8 থেকে 7 বিয়োগ করলে 1 হয়। এই সবগুলো ফাঁকা জায়গা কি পূরণ করতে আমরা পেরেছি? অবশ্যই। তাহলে চলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বের করো এবং 47 থেকে 50 পৃষ্ঠা মনোযোগ সহকারে দেখো। আমরা এতক্ষণ যে বিষয়ে পাঠ নিলাম সবগুলো এই পাঠের মধ্যে রয়েছে কিনা। তোমাদের জন্য একটি কাজটি কিন্তু খুব মজার। খেয়াল করবে, 5 থেকে 2 এর জন্য একটি গল্প তৈরি করি। রেজা একটি গল্প তৈরি করেছে। গল্পটি হচ্ছে, নদীর ঘাটে 5টি নৌকা বাঁধা ছিল। নদীর ঘাটে 5টি নৌকা বাঁধা ছিল। 2টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল। কয়টি রইল? খুব ভালো করে শোনো। নদীর ঘাটে 5টি নৌকা বাঁধা ছিল, এই যে 5। 2টি নৌকা ঘাট ছেড়ে চলে গেল, এই যে 2। 5টা ছিল, 2টি চলে গেল। কয়টি রইল? রেজা যেভাবে গল্প তৈরি করেছে, তোমরা কিন্তু বাসায় রেজার মতো করে 5 থেকে 2 এর আরো একটি গল্প তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পাশাপাশি বিয়োগ করতে ও সংখ্যার বিয়োগকে ছবির মাধ্যমে করতে শিখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের পাঠ শুরু করছি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই, তাই না? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। আজকে আমরা যে পাঠটি পড়ব তার আগে গতকাল আমরা কি পড়েছিলাম সবার মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, এই তো খুব সুন্দর বলেছো। গতকাল আমরা পুরো কবিতাটি মুখস্থ করে লিখেছিলাম, বাসার কাজ ছিল এটা। আচ্ছা, তাহলে আমি তোমাদেরকে দুটি প্রশ্ন করি, দেখি তোমরা কেমন মনে আছে তোমাদের। বলো তো সোনামণিরা, ছেলেমেয়েরা নাইবার কালে কি দিয়ে তাদের গায়ে জল ঢালে? ছেলেমেয়েরা নাইবার কালে কি দিয়ে গায়ে জল ঢালে? হ্যাঁ, ঠিক বলেছ, গামছা দিয়ে গায়ে জল ঢালে। আমরা কবিতার মধ্যে একটা লাইনে পড়েছিলাম, এই দেখো এখানে আছে, তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। তাহলে আমরা নাইবার কালে গামছা দিয়ে আমরা জল ঢেলেছিলাম। আচ্ছা, দেখি তো আমার দ্বিতীয় প্রশ্নটা তোমাদের মনে আছে কিনা। বলো তো, ছোট মাছ কি দিয়ে ধরে? হ্যাঁ, ঠিক বলেছ, ওরা যে জামা কাপড় দিয়ে গোসল করতে নামে, জামা কাপড়ের আঁচল দিয়ে মাছ ধরে। হ্যাঁ, ঠিক বলেছ, খুব সুন্দর। তাহলে তো তোমাদের সবই মনে আছে। আমরা আজকে আমাদের এই পাঠটি আবার একটু অনুশীলন করব। তার আগে আমরা আমাদের পাঠের নামটি বলি। কি নাম যেন? হ্যাঁ, আমাদের ছোট নদী। আমি বোর্ডে লিখে ফেলি। হ্যাঁ, তোমরা তোমাদের খাতায় উপরে পাঠের নামটি লিখো। আমাদের ছোট নদী।
কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে আমি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামটি লিখছি, তোমরাও দেখে দেখে লিখে ফেলো। রবীন্দ্রনাথ কি লিখব? ঠাকুর। এখন ছোট্ট সোনামণি আমরা একটু ছবি দেখি। দেখো দেখো কি সুন্দর ছবি, সবাই দেখতে পাচ্ছি? ছবিতে কি আছে বলো তো? হ্যাঁ, সেই ছোট নদীটার ছবি, তাই না? ছোট নদীতে এই যে নৌকা চলছে এবং নদীতে জল অনেক কম, এবং এই সময়টা দেখো দিনের বেলা, মানে একটা রোদ, অনেক রোদ, খটখটা রোদ, নদীর জল কম। এখন কি বৈশাখ মাস, তার মানে গ্রীষ্মকাল। বৈশাখ মাসটা কোন ঋতুতে আমরা দেখতে পাই? বৈশাখ মাস গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্ম ঋতুতে বৈশাখ জ্যৈষ্ঠ নিয়ে গ্রীষ্মকাল হয়। তাহলে আমরা এই যে বৈশাখ মাসের একটা ছবি দেখো, এই সময় চারিদিকে রোদ, খটখটে আবহাওয়া, কোথাও কোনো কাদা নেই, আর নদীর জল অনেক কম, নদীটা একদম ছোট্ট। আমরা আরেকটি ছবি দেখি। এখন আমরা এই ছবিটা দেখি। দেখো এই ছবি, নদীতে কিন্তু জলটা অনেক বেশি, তার মানে এখন বর্ষাকাল। জল কখন বেশি থাকে? হ্যাঁ, ঠিক বলেছো, বর্ষাকালে অনেক বৃষ্টি হয়, আষাঢ় মাসে। হ্যাঁ, কবিতার মধ্যে আমাদের আষাঢ় মাস আছে। সেই আষাঢ় মাসে দেখো নদীটা ভরে গেছে, ছোট্ট নদীটা কত বড় হয়ে গেছে, তাই না? ছোট্ট সোনামণিরা, এখন আমরা একটু বইটা খুলি, আমার বাংলা বইয়ের 35 পৃষ্ঠা খুলি। সবাই দেখো, সবাই খুলেছ? হ্যাঁ, এই তো সবাই বই খুলেছে। এখন বইয়ের দেখো এই যে 7 নম্বর, এখানে অনুশীলনীর 7 নম্বর প্রশ্নটি দেখো একটু, এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে কবিতাটি আবৃত্তি করি ও খাতায় লিখি। কবিতাটি আবৃত্তি করি ও খাতায় লিখি। তোমরা তো সবাই কবিতাটি এখন পারো, তাই না? কবিতাটি তো এখন সবার মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, তোমরা বলতে চাও? ঠিক আছে, আমি তোমাদের শুনবো, তোমাদের কবিতা। আমার সাথে সাথে তোমরা একটু বলো, আমরা একসাথে কবিতাটি আবৃত্তি করি। আমাদের ছোট নদী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছাই জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। এই তো খুব সুন্দর বলেছো তোমরা। তাহলে আমরা কোথাও কোথাও অল্প থামতে হবে, যেখানে অল্প থামতে হবে সেখানে আমরা কমা ব্যবহার করি, আর যেখানে একটু বেশি থামতে হবে তখন আমরা শেষ করে বাক্যটা শেষে একটা দাড়ি চিহ্ন দিই। তাহলে কবিতাটিকে আরেকবার পড়বো? আচ্ছা ঠিক আছে, আমরা আবার একসাথে সুন্দর করে পড়ি, সুন্দর উচ্চারণ করে আমার সাথে সাথে বলো। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো,
মাতিয়া ছুটিয়া চলে, ধারা খরতর, দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। খুব সুন্দর হয়েছে। এখন তাহলে তোমাদের কবিতাটি মুখস্থ হয়ে গেছে একেবারে। এখন তোমাদের কি কোনো প্রশ্ন আছে? এই যে কবিতা পড়লাম, তোমাদের কি নতুন কিছু জানতে ইচ্ছে করছে? তোমাদের কিছু জানার থাকলে আমাকে বলো, আমি তোমাদের ঠিক উত্তর দিব। আচ্ছা, তোমরা নতুন শব্দ হাঁক শব্দের অর্থ জানতে চাইছো। আচ্ছা দেখো, আমরা হাঁক কোথায় পড়েছি? এই যে রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক, অর্থাৎ রাতের বেলা শিয়ালের ডাক শোনা যায়, মানে শিয়াল ডাকে রাতে, তাই ডাকটার আরেকটি নাম হলো হাঁক। হাঁক অর্থ চিৎকার করে ডাকা। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? ও আচ্ছা, আরেকটি শব্দ বাদল। হ্যাঁ, বাদল মানে বৃষ্টি। বাদল অর্থ বৃষ্টি। আষাঢ় মাসে এই যে বৃষ্টি পড়ে, আমরা সেটাকেই বাদল বলি। বৃষ্টির আরেক নাম বাদল। বাদল নামলে নদীতে নদীর পানি থই থই করে। বাদল নামলে নদীর পানি থই থই করে, তার মানে বৃষ্টি নামলে নদীর পানি থই থই করে। বৃষ্টির পানি আর নদীর পানি একসাথে মিলে যায়। ঠিক আছে, এখন আমরা আর কি নতুন শিখলাম বলতে পারো? হ্যাঁ, ঠিক বলেছো, আমরা কবিতার মধ্যে একটা নতুন বিরাম চিহ্ন শিখেছি। আমরা বিরাম চিহ্ন অর্থাৎ কমা, দাড়ি। আমরা এর আগের ক্লাসে শিখেছি দাড়ি কোথায় বসাতে হয়, কমা শিখেছি। এই চিহ্নগুলোকে বলা হয় বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন। এখন এই কমা কেমন করে লিখতে হয় আমরা একটু বোর্ডে দেখি। দেখো, এই যে কমা, ছোট্ট করে আমরা যখন বাক্য একটা লিখব, লিখতে লিখতে ছোট ছোট বাক্যের শেষে কমা বসে। এক বা দুটো কথা যদি একসাথে হয় তখনও কমা বসে। এখন তোমরা খাতা বের করো, পেন্সিল নাও, খাতায় এই আমার সাথে কমা চিহ্নটি একটু লিখে নাও। এই দেখো, এইভাবে কমা চিহ্ন। আচ্ছা, আমরা তো কমা চিহ্ন শিখলাম। এখন দেখো, এই যে আমি লিখেছি, এই যে দাড়ি চিহ্ন দিলাম। দাড়ি চিহ্ন, এটাকে কি বলবো? দাড়ি চিহ্ন। বাক্যের শেষে আমরা এই চিহ্নটি ব্যবহার করি। এখন আমাদের প্রশ্ন, আমরা একটু প্রশ্নে আসি। তোমরা খাতা বের করো, আমি প্রশ্ন লিখি। রাতে কি শোনা যায়? আমার 1 নাম্বার প্রশ্ন, রাতে কি শোনা যায়? দেখো, এই যে আমি 1 নাম্বার দিলাম প্রশ্ন, রাতে। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, রাতে রাতে কি শোনা যায়? হ্যাঁ, এই তো সুন্দর বলেছো, রাতে শিয়ালের হাঁক শোনা যায়। আমরা লিখে ফেলি উত্তর। এই যে উত্তর লিখে ফেলি। রাতে শিয়ালের, হ্যাঁ সবাই মুখে মুখে একসাথে বলি আমরা, রাতে শিয়ালের কি শোনা যায়? হাঁক শোনা যায়। হ্যাঁ, এই যে হয় আকার দিয়ে মাথার উপরে একটা চন্দ্রবিন্দু দিব, মনে থাকবে? তারপর আমরা ক, হাঁক। হাঁক শোনা যায়। আমার প্রশ্নের উত্তর লেখা শেষ। শেষে আমি কি দিব? হ্যাঁ, আমার লেখা শেষ হয়ে গেলে বাক্যের শেষে একটা দাড়ি বসাবো। এই তো তোমরা শিখে গেছো। এখন আমরা 2 নাম্বার প্রশ্নটি শুনব। আমার 2 নম্বর প্রশ্ন কি হতে পারে? বাদল অর্থ কি বলতে পারো? হ্যাঁ, আমরা একটু আগেই শুনেছি বাদল অর্থ বৃষ্টি। তাহলে প্রশ্নটা আমি লিখে ফেলি, তোমরাও খাতায় লিখে ফেলো, আমার সাথে সাথে লেখো। হ্যাঁ, এই যে বা দ ল, বাদল। বাদল বানানটা আমরা দেখেছি। বাদল অর্থ, অ
দিব থ দিয়ে এর উপরে একটা রেপ দিয়ে দেব, এই যে অর্থ। এরপরে অর্থ কি, এটা একটা প্রশ্ন করেছি তাই না? যখন আমরা প্রশ্ন করি তখন প্রশ্নের পাশে কি চিহ্ন হয়? এই যে এটাও একটা বিরাম চিহ্ন, এটা হলো প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে, যখন আমরা প্রশ্ন করব তখন আমরা এই প্রশ্নবোধক চিহ্নটা দিব। এরপরে আমরা উত্তর লিখি। কি হতে পারে? বাদল অর্থ বৃষ্টি। হ্যাঁ ঠিক বলেছ, বাদল অর্থ আমি শুধু বৃষ্টি লিখে দেব। পয়রি ব্রি একটা রশ্মি দিয়ে এই যে পেট কাটা মূর্ধন্য শয় টয় রশ্মি, বৃষ্টি। এই তো খুব সুন্দর, তোমরা সবাই খাতায় লিখেছো? আচ্ছা, খুব ভালো। তাহলে আমরা আজকে কি করলাম? কবিতাটি আমাদের পুরো মুখস্থ হয়ে গেছে। আমাদের কবিতাটি পুরো মুখস্থ হয়েছে এবং কবিতা থেকে আমরা নতুন নতুন শব্দ শিখলাম, আমরা বিরাম চিহ্ন শিখলাম। তাহলে আজকে আমরা বাড়ির কাজে চলে যাব। আমি তোমাদের বোর্ডে বাড়ির কাজটি লিখে দিচ্ছি, তোমরা বাসায় বসে লিখবে। বাড়ির কাজ থাকবে আমাদের ছোট নদী কবিতাটি প্রথম 8 লাইন মুখস্থ লিখবে, কবির নাম সহ। ঠিক আছে, আমি প্রশ্নটা লিখে দিই। এটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, আমরা আজকে যে প্রশ্নগুলো লিখেছি এই প্রশ্নগুলি অনুশীলন করব, শব্দের অর্থ শিখব, আর কি করব? বিরাম চিহ্ন শিখব। হ্যাঁ, খুব সুন্দরভাবে তোমরা তোমাদের পড়াগুলো রেডি করে রাখবে। আবার তোমাদের সাথে আমাদের দেখা হবে। আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ। Correct order. So for this, let's have a look on the letter again. Look at the letter and think of those parts and try to put the words in correct order. Okay, do it. Students, are you doing this? Okay, let's check with your answers. Heading. The address is the heading. Greetings. How are you? Dear Jessica, how are you? How was your trip back to London? This is the greeting. Now body. Rest of the big part is the body of the letter. And next, closing. I want to go to school again. My friends can visit me here because they can get ill easily. I hope you are fine. Write to me soon. This is the closing of the letter. And now the signature. Your friend Shima. That means the name of the writer. Now, dear children, please look back again to the letter. এবার letter-এ আবার একটু তাকাও দেখো heading কোনটা? This one is the heading, greeting, including this is the greeting, and the rest of the big part is the body, and the last paragraph is your closing, and this is the signature, the name of the writer. Okay? I hope you know now very well what are the parts of the letter. Students, now we are going to work in activity J. Please open your book and look at activity J. Write Jessica's reply to Shima. Jessica's reply to Shima include the parts of the letter listed in activity H. Use the following cues to write your letter. You already know the parts of the letter that were listed in activity H. Right, students? Yes. And later on you have to read these cues. These are also written in your book.
you have to follow these cues to write the reply to Shima. Okay? I'm reading the cues aloud. Write your school address. In the heading part, first part of the letter, you have to write your school address. And in second part, in the first paragraph, suggest something that Shima can do to get better. What Shima can do to get better, you have to write in the first part of the body. Here, in this second part, you can take help from your previous lesson, the doctor's advice. Okay, students, in your previous lesson, there are a lot of things what to do when anybody caught flu. Okay, in the second paragraph, tell her about something happening at your school. দ্বিতীয় প্যারাগ্রাফে তুমি তোমার স্কুলে রিসেন্টলি ঘটেছে বা ঘটছে এমন কোন ঘটনার কথা উল্লেখ করবে। And then end the letter by telling Shima that you hope she gets better soon. চিঠিটি তুমি শেষ করবে to wish her so that she can get better soon. And later on, lastly, you will sign your letter. And you have to put your name in the last part of the letter. Please, let's see the previous letter again. Here is the heading. I'm helping you to recall the words heading, the first part of the body, and the second part of the body, and the signature or the closing. Okay? Students, try to write the letter, but while writing the letter, you have to keep two things in your mind. First one is the parts of the body, and the second one is you have to think all the cues before writing the letter. So for this, I think you can take a help from your previous part, that was doctor's advice. And in the second part of the paragraph, tell her about something happening at your school. Here, you can mention some news of some competitions or any program that are happening at your school. For example, তোমাদের স্কুলে রিসেন্টলি কোনো কিছু একটা প্রতিযোগিতা হয়েছে অথবা কোনো একটা কিছু ঘটতে যাচ্ছে, সেরকম কোনো কিছু নিউজ থাকলে তোমরা সেকেন্ড প্যারাগ্রাফে মেনশন করবে। সেই ক্ষেত্রে ধরো এমনও হতে পারে যে our school won the football tournament, or our school wins the competition of cricket tournament or handball tournament, something like that. Okay? Students, please take your notebook and try to write the letter. Students, to write the letter, I'm giving you 3 minutes. Please try to write the letter. Within these 3 minutes, please try.
Students, I hope you are trying to write the letter, right? Okay, no problem. তোমরা যদি না পারো, it's okay. At least you tried, okay? Let's see what could be the letter. I have written a letter for you. Here I have mentioned the address. Can you remember which address is this? Yes. It was written on your envelope, right? Dear Shima, I'm fine, but I'm so sad that you have the flu. These 2 lines and this greeting is the part of our greeting, okay? And then I think you should follow the doctor's advice and stay at home. This is the first part of your body, okay? And the second part, do you know our school football team wins the Zilla competition? Now, our school is going to arrange a science fair this month where you will take part. And this is the second part of your letter. This is the second paragraph of your letter, this one, okay? Now, we are trying to close our letter. Students, this is the last part. I wish you good luck. I hope you get better soon. And here is the signature, your friend, Jessica. So this letter can help you to write a new letter by yourself. Okay? Students, look at activity K. Here, look at the envelope for Shima's letter to Jessica. This is the previous envelope for Shima's letter to Jessica. Now we have to write a new envelope for our new letter. Write the address on Jessica's envelope. তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো envelope দেওয়া আছে। একটা হচ্ছে পুরনো চিঠিটার envelope আর এই খালি envelope এই blank envelope তোমাদেরকে নতুন অ্যাড্রেসে নতুন করে লিখতে হবে। Here is the address of Jessica Jones, but here you have to write the address of Shima Ahmed. Okay, so let's see what it could be. You have to write like this. First, you have to draw an envelope on your white paper, and then you have to write stamp on the corner of the envelope. Then you have to write to. That means to whom you are writing the letter, the address of that person. To, and then Shima Ahmed, 102 Khadim Nagar, Kotwali, Sylhet, Bangladesh. This is the sample I have written for my previous letter, but you have to mention your address, the address of your school. Okay? I hope you can do it at your home. Now, students, this is your homework time. Okay, let's see what's the homework for you today. You have to write a letter to your cousin. Today we have practiced how can we write a letter to our friend, but staying at your home, you have to write another new letter and you have to write this letter to your cousin. Okay? Students, I hope you can do it well by yourself. So that's all for today. সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, stay at home, stay safe. Thank you very much.